So, hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. Okay, hello everyone. এই ভিডিওতে আমরা আলোচনা করব যে যদি তোমরা একটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হও এবং তুমি অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা স্টেট কোটা কাউন্সিলিং হয় বোথ কাউন্সিলিং অ্যাটেন্ড করতে চাইছো, তাহলে ডিউরিং কাউন্সিলিং অথবা যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট আসবে সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে সেই ডকুমেন্টসগুলোর ব্যাপারে পুরো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। এবং এই ভিডিওতে আমি যে ডকুমেন্টসগুলোর ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব সেই ডকুমেন্টসগুলোর বাইরে আর কোনো ডকুমেন্টস না তো তোমাদের স্টেট কোটা কাউন্সিলিং অ্যাটেন্ড করার সময় দরকার পড়বে, না তোমাদের অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং অ্যাটেন্ড করার সময় দরকার পড়বে। জেনারেলি যদি তোমরা দেখো তাহলে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং অ্যাটেন্ড করার সময় তোমাদের কোনো রকমের কোনো ডকুমেন্টস আপলোড করতে হয় না। ইনফ্যাক্ট আমাদের স্টেট কোটা কাউন্সিলিং অ্যাটেন্ড করার সময়ও কোনো রকমের কোনো ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হয় না। কেমন? যেটা তোমাদের করতে হয় সেটা হচ্ছে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যখন তোমাদের কোনো কলেজে সিট অ্যালটমেন্ট চলে আসে, ধরে নিচ্ছি কোনো একটা কলেজ তোমাদের জন্য অ্যালোটেড হলো, যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট চলে এলো মানে যে কলেজে তোমরা চান্স পেলে সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় সেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে। এবং সেখানে যদি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এটা দেখা যায় যে তোমাদের কোনো একটা ডকুমেন্টস ঠিক নেই বা তোমাদের ডকুমেন্টসে কোনো রকমের কোনো ডিসক্রিপেন্সি আছে, তখন সিম্পলি তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী হয়, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ধরো তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করলে, তো এরপর কী হবে, এরপর যখন তোমরা ফিস পেমেন্ট করবে তারপর তোমাদের একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে। এবারে সেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে একটা ভেন্যু মেনশন করা থাকবে এবং একটা ডেট আর টাইম মেনশন করা থাকবে। সেই ভেন্যুতে সেই ডেট অ্যান্ড টাইমে গিয়ে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্টসগুলোর একটা ফিজিক্যাল রাউন্ড অফ ভেরিফিকেশন তোমাদের করাতে হবে। এটা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে হয় না, কিন্তু আমাদের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে হয়। এবারে যদি তোমাদের এই ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনে, মানে যেটা স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে বলছি, স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমাদের এই যে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে, যদি তোমাদের এই ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনে প্রত্যেকটা ডকুমেন্টস সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যায়, তবে তোমরা পার্টিসিপেট করতে পারবে চয়েস ফিলিংয়ে, মানে তবেই তোমরা চয়েস ফিলিং করতে পারবে। কিন্তু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এরকম হয় না। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কী হয়, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তুমি রেজিস্ট্রেশন করলে, ফিস পেমেন্ট করলে তুমি ডিরেক্ট চয়েস ফিলিং করতে পারবে। মাঝখানে কোনো আর ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না। যখন তোমাদের কলেজ অ্যালটমেন্ট আসবে, অ্যালোটেড কলেজে গিয়ে যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে, তখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং সেখানে যদি তোমাদের ডকুমেন্টসের মধ্যে কোনো রকমের কোনো ডিসক্রিপেন্সি থাকে, কোনো রকমের কোনো ভুলভ্রান্তি থাকে, তোমাদের অ্যাডমিশনটা সে লেভেলে ক্যান্সেল করে দেবে। কেমন? বোঝাতে পারলাম তাহলে পুরো বিষয়টা? আচ্ছা, তাহলে চলো আমরা এক এক করে ডিসকাস করি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং অথবা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং অ্যাটেন্ড করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে। কাউন্সিলিং অ্যাটেন্ড করা মানে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে অ্যালোটেড কলেজ অ্যাডমিশনের সময় এবং স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে অ্যালোটেড কলেজে অ্যাডমিশন অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যেটা ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে স্টেট কোটা, সেই ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন। ওকে, প্রথম যে ডকুমেন্টসটা তোমাদের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কলেজ অ্যালটমেন্ট লেটার। তুমি চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিং করার পর তোমার একটা কলেজে যদি সিট অ্যালটমেন্ট আসে, তাহলে সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় সেই অ্যালটমেন্ট লেটারটার তোমাদের দরকার পড়বে। অ্যালটমেন্ট লেটারটা তোমরা কোথা থেকে পাবে? যদি তোমাদের সিট অ্যালটমেন্ট হয় সেই রাউন্ড অফ কাউন্সিলিংয়ে, তোমরা তোমাদের প্রোফাইলে লগ ইন করেই সেই অ্যালটমেন্ট লেটারটা সেখান থেকেই তোমরা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবে। এবং এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিং এবং অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং বোথ ক্ষেত্রেই সেম। কেমন? বলতে পারলাম তাহলে পুরো বিষয়টা? যখন তোমরা চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিং করার পর তোমাদের যে কলেজে সিট অ্যালোটেড হলো সেই কলেজের অ্যাগেনস্টে তোমাদের সমস্ত পার্টিকুলার্স মেনশন করে একটা অ্যালটমেন্ট লেটার সার্ভারই জেনারেট করে দেবে। সেই অ্যালটমেন্ট লেটারটা তোমাদের ডাউনলোড করে কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা, এরপর ক্লাস 10th অ্যান্ড 12th মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট। দেখো এখানে আমি বলে দিই, যদি তোমাদের বোর্ড পাসিং সার্টিফিকেট ইস্যু করে তাহলে তোমাদের পাসিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ক্লাস 10th অ্যান্ড 12th মার্কশিট তো তোমাদের বোর্ড তোমাদেরকে দিয়েছে, সেটা তুমি যে বোর্ড থেকেই পাস আউট করো না কেন। অনেক সময় কী হয়, সিবিএসসির ক্ষেত্রে আলাদা করে পাসিং সার্টিফিকেট দেয় না, তো সিবিএসসি স্টুডেন্টসদের পাসিং সার্টিফিকেটের কোনো রিকোয়ারমেন্ট নেই। ওয়ারাস আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে দেখি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেমন আলাদা করে একটা পাসিং সার্টিফিকেট ইস্যু করে, তো যদি তোমাদের স্টেট আলাদা করে পাসিং সার্টিফিকেট ইস্যু করে দেন তোমাদের পাসিং সার্টিফিকেটের রিকোয়ারমেন্ট হবে, আর যদি না করে তাহলে দরকার নেই। কেমন? ক্লাস 10th অ্যান্ড 12th মার্কশিট অ্যান্ড পাসিং সার্টিফিকেট বোর্ড দরকার। যদি তোমাদের বোর্ড পাসিং সার্টিফিকেট ইস্যু করে দেন পাসিং সার্টিফিকেট দরকার। যদি তোমাদের বোর্ড ইস্যু না করে, যেমন সিবিএসসির ক্ষেত্রে আলাদা করে পাসিং সার্টিফিকেট দেয় না, তো পাসিং সার্টিফিকেটের কোনো দরকারই নেই। আচ্ছা, এরপর চলে আসি টিসি অর স্কুল লিভিং সার্টিফিকেট, যেটাকে এসএলসি বলে, অথবা মাইগ্রেশন সার্টিফিকেট। এই তিনটের মধ্যে যে কোনো একটা হলেই হবে। আইদার তোমাদের কাছে ট্রান্সফার সার্টিফিকেট থাকতে হবে, অথবা তোমাদের কাছে স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে হবে, অথবা তোমাদের কাছে মাইগ্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এই তিনটের মধ্যে
যে কোনো একটা থাকলেই হবে। এগুলো তোমরা কোথা থেকে পাবে? তোমরা লাস্ট যে কলেজটা বা যে স্কুলটা অ্যাটেন্ড করেছিলে সেখান থেকে তোমরা ট্রান্সফার সার্টিফিকেট, যদি স্কুল হয় তাহলে ট্রান্সফার সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট কালেক্ট করবে। কিন্তু যদি কেউ লাস্ট কোনো কলেজে পড়াশোনা করে থাকো তাহলে কী করতে হবে? তাহলে তোমাদের কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড সেই ইউনিভার্সিটি থেকে একটা মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের কালেক্ট করতে হবে। বাট স্কুলের ক্ষেত্রে যে ধরো তুমি ক্লাস 12 পাস আউট করেছো, তারপরে 2 বছর 3 বছর কোচিং নিয়েছো বা 1 বছর কোচিং নিয়েছো, এবারে তুমি নিটের কাউন্সিলিং পার্টিসিপেট করবে এবং তোমার কলেজ অ্যালটমেন্ট এলেও তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ। তখন যদি তোমাদের কাছে টিসি থাকে দেন অলসো ইটস ওকে। যদি টিসি না থাকে স্কুল লিভিং থাকে তাহলেও হবে, যদি স্কুল লিভিং টিসি কিছু না থাকে, যদি মাইগ্রেশন থাকে তাও হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। কিন্তু যারা লাস্ট কোনো কলেজে পড়াশোনা করছো, মানে হাই সেকেন্ডারি পরে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো, সেখানে এক্সাম দিয়েছো, রেজিস্ট্রেশন করেছো, তো যে ইউনিভার্সিটি আন্ডারে সেই কলেজটা সেখান থেকে একটা মাইগ্রেশন তোমাদেরকে আনতে হবে। ওকে, আচ্ছা, এই ডকুমেন্টসগুলো তোমরা অ্যাকর্ডিংলি কালেক্ট করে রাখো। কেমন? আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জেনারেলি অ্যাডমিশনের সময় গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই ডকুমেন্টসটা চায় না, বাট প্লিজ তোমরা রেডি করে রাখো, বলা যায় না এই বছর চেয়েও বসতে পারে, ঠিক আছে? তো অ্যাকর্ডিংলি প্রত্যেকটা ডকুমেন্টস কালেক্ট করে রাখো। এরপর নিট ইউজি 2025 অ্যাডমিট কার্ড তোমাদের দরকার। আচ্ছা, তার পাশাপাশি নিট ইউজি 2025 যেটা স্কোর কার্ড আছে সেই স্কোর কার্ডটা, মানে যেটা রেজাল্ট, সেই রেজাল্টটার তোমাদের দরকার পড়বে। ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10th সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, ঠিক আছে? এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন সাবমিট করতে হবে। কেমন? ডেট অফ বার্থ সার্টিফিকেট অর ক্লাস 10th সার্টিফিকেট অর ক্লাস 10th মানে যেটাকে আমরা মাধ্যমিক বলি, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তিনটের মধ্যে যে কোনো একটা। আইডি কার্ডের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো দুটোর মেনলি দরকার পড়ে। দুটো যদি না থাকে, যদি একটা থাকে তাহলে হবে। প্যান কার্ডটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে না, বাট অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু কিছু কলেজ আছে যেখানে প্যান কার্ডটা অ্যাকসেপ্ট করে। কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা চেষ্টা করো আধার, ভোটার অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই চারটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের কাছে রেডি করে রাখার। এরপর গ্যাপ অ্যাফিডেভিট, এই নিয়ে অনেকের মনে একটা ডাউট আছে। দেখো, আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিই, গ্যাপ সার্টিফিকেট বা গ্যাপ অ্যাফিডেভিটের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে জেনারেলি কোনো ফর্ম্যাট তোমাদেরকে দেয় না। যেমন তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য একটা ফর্ম্যাট দেবে, মেডিকেল সার্টিফিকেটের জন্য একটা ফর্ম্যাট দেবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির পক্ষ থেকে গ্যাপ সার্টিফিকেটের জন্য কোনো ফর্ম্যাট দেয় না। জেনারেলি গ্যাপ সার্টিফিকেট একটা এফিডেভিট হয় যে তুমি হাই সেকেন্ডারির পরে মাঝখানে যে 1 থেকে 2 বছর তুমি গ্যাপ নিয়েছো, সেই লাস্ট 1 থেকে 2 বছরে তুমি কী করেছিলে বা কী জন্য গ্যাপ নিয়েছো, এটা জাস্ট একটা এফিডেভিট। এর জন্য কোনো সেরকম কোনো ফর্ম্যাট নেই, তোমরা যে কোনো ফর্ম্যাটে এটাকে বানিয়ে নিয়ে যাও, সেটা অ্যাকসেপ্ট করে নেয়। জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে আমি বলছি, গ্যাপ এফিডেভিটটাকে 100 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড নোটারিকে দিয়ে, মানে একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাডভোকেটকে দিয়ে তোমরা এটাকে এফিডেভিট করে নেবে। নোটারিকে দিয়ে 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে জাস্ট তোমাদের স্টেটমেন্টটাকে এফিডেভিট করে নেবে, তাহলেই হবে। আচ্ছা, গ্যাপের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে আমাকে হয়তো বা দুটো গ্যাপ সার্টিফিকেট বানাতে হবে। যে ধরে নিচ্ছি কোনো একটা স্টুডেন্ট ধরো 2020-তে সে হাই সেকেন্ডারি পাস আউট করেছে, কেমন? 2020-তে তার হাই সেকেন্ডারি হয়ে গেল। আচ্ছা, এবারে সে 2021-এ একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে, তাহলে তার কলেজ কমপ্লিট হচ্ছে 2024-এ। 2024-এ তার কলেজ কমপ্লিট হওয়ার পর 2024 থেকে 2025 সে নিটের জন্য প্রিপারেশন নিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাকে 24 থেকে 25-এর যে গ্যাপ স্টেটমেন্ট আছে সেটা সাবমিট করতে হবে, তাকে 20 থেকে 21-এর গ্যাপ সার্টিফিকেট দিতে হবে না। জেনারেলি এটা দরকার পড়বে না, ঠিক আছে? তোমাদের লাস্ট যে ইয়ারটা আছে সেই ইয়ারের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপটা অ্যাকচুয়ালি সাবমিট করতে হয়। তোমরা চাইলে এটাও বানিয়ে রাখতে পারো, ঠিক আছে? কিন্তু জেনারেলি এটার দরকার পড়ে না। ওকে, জেনারেলি লাস্ট যে গ্যাপটা তোমাদের হয়েছে একাডেমিক কারিকুলামে বা তোমাদের একাডেমিক্সের লাস্ট যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটার স্টেটমেন্ট দরকার পড়ে, যে সেই গ্যাপটা তোমরা কেন নিয়েছো এবং সেই টাইমে তোমরা কী করছিলে। ওকে, বোঝাতে পারলাম তাহলে এই বিষয়টা। আচ্ছা, এরপর ক্যারেক্টার সার্টিফিকেট। দেখো, অনেকে তোমাদেরকে বলবে যে ক্যারেক্টার সার্টিফিকেটের ভ্যালিডিটি 6 মান্থস আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে স্কুলে তোমরা লাস্ট অ্যাটেন্ড করেছিলে, যদি সেই স্কুল থেকে তোমরা একটা ক্যারেক্টার সার্টিফিকেট এনে দিতে পারো, দেন ইট উইল বি অ্যাকসেপ্টেড। ওকে, অনেক সময় কী হয়, মাইগ্রেশন সার্টিফিকেট বা টিসির নিচে লেখা থাকে যে এই স্টুডেন্টটার ক্যারেক্টার ভালো ছিল, তো এরকম লিখে নিচে যিনি প্রিন্সিপাল আছেন অথবা হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন উনি সেখানে সিল অ্যান্ড সাইন করে দেয়, ঠিক আছে? তো সেটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে না। বাট অল ইন্ডিয়ার কাউন্সিলিং যারা অ্যাটেন্ড করবে না তাদের ক্ষেত্রে কী হয়, ক্যারেক্টার সার্টিফিকেটটা সেক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ দিয়ে সেখানে দেখে, ঠিক আছে? যদি তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হও, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছ, সেক্ষেত্রে যেরকমভাবে তোমাদেরকে বললাম যে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদেরকে স্কুল থেকে দিয়েছে সেটা যদি 1 বছর আগে দেয়, 2 বছর আগে দেয়, জেনারেলি সেটা অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু যখন তোমরা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তখন অনেক সময় সেই যে ক্যারেক্টার সার্টিফিকেটটা আছে সেটাকে অনেক সময় অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, যে কোনো একজন গ্যাজেটেড অফিসার থেকে, সেটা তোমরা যে কোনো একজন স্কুলের হেডমাস্টারমশাইকে দিয়েও বানাতে পারো, ঠিক আছে? তোমাদের স্কুলের হেডমাস্টারমশাইকে দিয়েও বানাতে পারো। যদি উনি না দেয় তাহলে যে কোনো একজন গ্যাজেটেড অফিসার, অথবা এরকমও হতে পারে যে তুমি তোমার এরিয়ার যিনি কাউন্সিলর আছেন ওনাকে দিয়ে একটা তোমার ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে নিলে, সেটাও অনেক সময় অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? আমি আবারও বলে দিচ্ছি, যদি তোমার ক্যারেক্টার সার্টিফিকেটটা 6 মান্থসের থেকে পুরনো হয় এবং তুমি চাইছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করে রাখো, এটা জাস্ট সেফ সাইডে থাকার জন্য। সেটা হচ্ছে তোমরা একটা রিসেন্ট ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে নাও, তোমাদের এরিয়ার কাউন্সিলরকে দিয়েও বানালে এটা হয়ে যায়, অথবা এমএলএ এমপি যিনি আছেন ওনাকে দিয়ে বানালেও হয়ে যায়, অথবা তোমরা তোমাদের পঞ্চায়েতের যে প্রধান আছে ওনাকে দিয়ে বানালেও হয়ে যায়, অথবা যে কোনো একজন গ্যাজেটেড অফিসার
ঠিক আছে, যে কোনো একজন গ্যাজেটেড অফিসারের থেকে তোমরা ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে নিতে পারো, জাস্ট এটুকু যে এই স্টুডেন্টের ক্যারেক্টার ভালো। ওকে, অথবা তোমরা একজন ডক্টরকে দিয়েও বানিয়ে নিতে পারো, যে কোনো একজন ডক্টরকে দিয়েও এটা বানাতে পারো, সেক্ষেত্রেও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। ঠিক আছে, আচ্ছা এরপর আসি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে কী হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো একটা ফর্ম্যাট আছে, সেই ফর্ম্যাটে তোমাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানিয়ে সাবমিট করতে হবে। কী করে বানাবে তার ব্যাপারে একটা ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, আর আদার স্টেটের ক্ষেত্রে ধরো তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরের কোনো একটা স্টেটের মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে, সেটা গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট হতে পারে, সেক্ষেত্রে না মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যদি তোমরা কোনো একটা প্রেসক্রাইব ফর্ম্যাটে আগে বানিয়ে না নিয়ে যাও, দেন অলসো খুব বেশি একটা সমস্যা হয় না। তোমরা কী করবে, তোমরা যে কোনো একজন ডক্টর, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে কোনো একজন MBBS ডক্টরকে দিয়ে বানিয়ে নিয়ে যাও। আর অ্যাকর্ডিং টু দ্য রুল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যে কোনো একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার উনি প্রেসক্রাইব করতে পারেন, সেটা আয়ুর্বেদিক ডক্টর হতে পারে, হোমিওপ্যাথিক ডক্টর হতে পারে, অথবা এলোপ্যাথিক ডক্টর হতে পারে। ঠিক আছে, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে কোনো একজন MBBS ডক্টরকে দিয়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানিয়ে নিয়েছো। তোমরা কী করবে, যে কোনো একজন ডক্টরের কাছে গিয়ে বলবে যে স্যার আমার একটা ফিটনেস সার্টিফিকেটের দরকার বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের দরকার। উনি জানেন, মানে যিনি ডক্টরবাবু আছেন উনি জানেন যে তোমার সেই সার্টিফিকেটে কী কী লিখতে হবে, উনি তোমাকে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিয়ে দেবে। কেমন, খুব বেশি একটা চিন্তার বিষয় নয় এটা, ওনার থেকে তুমি একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিও, তাহলেই হবে। ঠিক আছে, খালি একটা জিনিস মাথায় রাখবে, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবে, যে ডক্টরকে দিয়ে তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানাচ্ছ ওনার জন্য প্রপার রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ওনার জন্য প্রপার সিল অ্যান্ড সাইন থাকে, বাস তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আবার ক্যারেক্টার সার্টিফিকেট লিখেছি, তো সেটার ব্যাপারে তো ডিসকাস করলাম। আচ্ছা, এরপরে চলে আসি ক্যাটাগরি সার্টিফিকেট। ওকে, ক্যাটাগরি সার্টিফিকেটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমরা আমাদের স্টেট কাউন্সিলিংয়ের থ্রুতে কোনো একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের স্টেট কাউন্সিলিং পার্টিসিপেট করছো, কেমন, তাহলে সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট যেটা হবে সেটা স্টেট গভর্নমেন্টের দ্বারা প্রেসক্রাইব করা কাস্ট সার্টিফিকেট হতে হবে। মানে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের যেটা ইস্যুইং অথরিটি আছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট হতে হবে। স্টেট গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা কাস্ট সার্টিফিকেট স্টেট কোটার আন্ডারে অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিন্তু যদি তোমরা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা দরকার পড়বে। কেমন, যেমন ধরো ওবিসিদের ক্ষেত্রে যে NCL সার্টিফিকেটটা হবে সেই NCL সার্টিফিকেটটা সেন্ট্রাল ফর্ম্যাটে হতে হবে, এবং তার পাশাপাশি সেই ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটটার যেটা কাস্ট বা কমিউনিটি আছে সেই কমিউনিটিটার নাম সেন্ট্রাল লিস্টে থাকতে হবে। EWS ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের যেটা EWS সার্টিফিকেট আছে সেটা সেন্ট্রাল ফর্ম্যাটে হতে হবে, এবং SC ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের যেটা কাস্ট সার্টিফিকেট আছে সেটা সেন্ট্রাল ফর্ম্যাটে হতে হবে। কেমন, এই বিষয়গুলোর ব্যাপারেও আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি। কেমন, এরপর ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেট শুধুমাত্র আমাদের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে দরকার পড়বে, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ডমিসাইল সার্টিফিকেটের কোনো দরকার নেই। ডমিসাইল সার্টিফিকেট কী হয়, কীভাবে সেই ডমিসাইল সার্টিফিকেটটা তোমরা বানাবে, সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও অলরেডি পাবলিশ করা আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বুঝে নিতে পারবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং অ্যাটেন্ড করার সময় যে ডমিসাইল সার্টিফিকেটের তোমাদের রিকোয়ারমেন্ট পড়বে, সেই সার্টিফিকেটটা তোমরা কী করে বানাতে পারবে। আচ্ছা, এরপর তোমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে 8টা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। বাস এই ডকুমেন্টসগুলোই তোমরা এখন কালেক্ট করে রাখো, তাহলেই হবে। আচ্ছা, অনেক সময় দেখবে তোমাদের কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট চাইছে। ঠিক আছে, যদি তোমাদের কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বা অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনের দরকার পড়ে, তোমাদের কলেজে এটা দেবে যে কীভাবে তোমাদের সেই ডিক্লারেশনটা সাবমিট করতে হবে। কিছু কিছু কলেজের ক্ষেত্রে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনের জন্য জাস্ট তোমাদেরকে একটা ফর্ম্যাট দেবে, সেই ফর্ম্যাটের নিচে এক জায়গায় তোমার সাইন, এক জায়গায় তোমার পেরেন্টসের সাইন, তাহলেই হয়ে যায়। আবার কিছু কিছু কলেজে এরকম হবে যে একটা ফর্ম্যাট দিয়ে বলবে এটাকে একটা 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে ফিট করিয়ে এনে দিন। তো তোমাদের কলেজ যেভাবে বলবে সেভাবে তোমরা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা সাবমিট করবে। এই বেসিক ডকুমেন্টসগুলি তোমাদের দরকার পড়বে, যেগুলো তোমরা তোমাদের থেকে বানিয়ে নিয়ে যাবে সেগুলোর কথা আমি বললাম। বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কলেজই তোমাদেরকে দেবে। কিছু কিছু কলেজে দেখবে অ্যাডমিশন নিতে গিয়ে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, যদি অ্যাপ্লিকেশন ফর্ম দেয় সেখানে বসে সেটাকে ফিল আপ করে সাবমিট করবে। এবারে এখানে একটা জিনিস ভালো মতোভাবে শুনে নাও, যতগুলো ডকুমেন্টসের ব্যাপারে তোমাদের সাথে আমি আলোচনা করলাম, যে যে ডকুমেন্টস তোমাদের জন্য অ্যাপ্লিকেবল, যদি কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হয়, মানে যদি তুমি কোনো কাস্ট বা ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এই সার্টিফিকেটটা তোমার দরকার। তো যে যে সার্টিফিকেট তোমাদের জন্য অ্যাপ্লিকেবল প্রত্যেকটা সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং অরিজিনালের পাশাপাশি একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি মানে কি? সেলফ অ্যাটাস্টেড ফটোকপি মানে হচ্ছে এই যে সার্টিফিকেটটা আছে এই সার্টিফিকেটটাকে জেরক্স করে, সেই জেরক্স করা যে সার্টিফিকেটটা আছে সেই জেরক্স করা মানে সেই ফটোকপিটার নিচে তোমাকে একটা সাইন করতে হবে। অরিজিনাল ডকুমেন্টসের নিচে কেউ সাইন করবে না, কিন্তু যে অরিজিনাল ডকুমেন্টসটা আছে সেটাকে একটা জেরক্স অথবা ফটোকপি করে সেই জেরক্সটার নিচে তোমরা সাইন করবে। ঠিক আছে, যেটা তোমরা জেরক্স করলে সেই জেরক্সটার নিচে তুমি সাইন করবে। কেমন? একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আর তার পাশাপাশি একটা নন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, এইভাবে নিয়ে যেতে হয় ডকুমেন্টসগুলো। কীভাবে নিয়ে যেতে হয় বুঝলে তো? অরিজিনাল ডকুমেন্টস নেবে, তার পাশাপাশি একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নেবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি মানে যে অরিজিনাল ডকুমেন্টসটাকে তুমি জেরক্স করবে, জেরক্স করে সেই যে জেরক্সটা আছে জেরক্স কপিটার নিচে তুমি একটা জায়গায় সিগনেচার করে জাস্ট সেই ডকুমেন্টটার নিচে তোমাকে সিগনেচার করতে হবে।
ওকে, আর তার পাশাপাশি একটা নন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। ওকে, নন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি মানে অরিজিনাল ডকুমেন্টসটা একটা এরকম জেরক্স কপি যেটার নিচে তুমি সিগনেচার করবে না। বলতে পারলাম পুরো বিষয়টা, এরকমভাবে ডকুমেন্টসগুলো জেনারেলি নিয়ে যেতে হয়। ওকে, আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা শুনে রাখো, সেটা হচ্ছে যে এখন তুমি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে আসো। এবারে তুমি ভাবছো যখন আমি এমসিসি অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পাবো, তাহলে যে কলেজে আমি এখন অ্যাডমিটেড আছি সেই কলেজ থেকে আমি একটা এরকম ডকুমেন্ট এনে যে কলেজে আমার সিট অ্যালটমেন্ট হলো সেই কলেজে সাবমিট করবো যে আমি ওই কলেজে অ্যাডমিটেড আছি, তো আমার সমস্ত ডকুমেন্টস ওই কলেজে জমা দেওয়া আছে, তো তার ভিত্তিতে আমাকে আপনি ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে দিন। এটা কিন্তু অ্যালাউ করে না, অনেকেই এই বিষয়টা জানে না। তোমরা এমসিসির আগের বছরের কাউন্সিলিংয়ের যেটা ইনফরমেশন বুলেটিনটা আছে, পুরো ইনফরমেশন বুলেটিনটা ভালোমতোভাবে পড়বে। অ্যাকচুয়ালি 71 পাতার ইনফরমেশন বুলেটিন তো অনেকের কাছে পড়ার ধৈর্য থাকে না, তো মিস ইনফরমেশন শেয়ার করে। তুমি এখন যে কলেজে অ্যাডমিটেড আছো সেই কলেজ থেকে একটা সার্টিফিকেট এনে এখানে দিলেই হবে যে আমি ওই কলেজে অ্যাডমিটেড আছি, তো আমার সমস্ত ডকুমেন্ট সেই কলেজে সাবমিট করা আছে, তো সেটাকে দেখে আমি এখানে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করবো। কোনো দিন করতে দেবেন অ্যাডমিশন, কেমন? তোমাদের অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে হবে। এরকম ওই যে কলেজে তুমি অ্যাডমিটেড ছিলে সেখান থেকে একটা সার্টিফিকেট এনে যে কলেজে তোমার এখন সিট অ্যালটমেন্ট হলো সেই কলেজে দিলে কোনো দিন অ্যাকসেপ্ট করবে না। এমসিসির ইনফরমেশন বুলেটিনে আগের বছর ক্লিয়ারলি এটা মেনশন করে দিয়েছিল, ঠিক আছে? স্টিল অনেকে মিস ইনফরমেশন ছড়িয়েছে। ওকে, তো তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল এবং তার পাশাপাশি যেভাবে বললাম একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আর একটা নন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে কলেজে যেতে হবে অ্যাডমিশনের সময়। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস অ্যাডমিশনের সময় কিন্তু ভালোমতোভাবে যাচাই করে দেখবে। তোমরা যখন অ্যাডমিশন নিতে যাবে তখন দেখবে তোমাদেরকে একটা কাউন্সিলিং রুমে ডাকা হবে। তোমাদেরকে আগে বলে দেবে যে এই ডকুমেন্টসগুলো এরকমভাবে সাজিয়ে তোমাদেরকে একটা কাউন্সিলিং রুমে ডাকা হবে, যেখানে তোমাদের পেরেন্টসকেও অ্যালাউ করবে না। তোমরা বসে থাকবে এবং তার পাশাপাশি সেখানে দেখবে 3-4 জন থাকবে যারা তোমার ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করছে, তোমার সাথে কনভারসেশন করছে, বাস এটুকুনি, ঠিক আছে? তো মোটামুটিভাবে যে ডকুমেন্টসগুলোর ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করলাম, এই ডকুমেন্টসগুলোরই রিকোয়ারমেন্ট হয়। এই ডকুমেন্টসগুলোর বাইরে আর কোনো ডকুমেন্টস জেনারেলি দরকার পড়ে না, কেমন? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে, পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের নিয়ে যে আলোচনা করলাম, পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে পিডাব্লিউডি সার্টিফিকেটটা আছে সেটা এমসিসি থেকে শুধুমাত্র সেই হসপিটাল অথরিটি দ্বারা ইস্যু করা পিডাব্লিউডি সার্টিফিকেটই অ্যাকসেপ্ট করবে, সেটা স্টেট কোটা হোক অথবা অল ইন্ডিয়া কোটা হোক। এমসিসি যে সমস্ত হসপিটালকে মেনশন করেছে তাদের ওয়েবসাইটে, শুধুমাত্র সেই সমস্ত হসপিটাল থেকে ইস্যু করা পিডাব্লিউডি সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে, বাকি অন্য কোনো পিডাব্লিউডি ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। ওকে, আচ্ছা, এবারে আমি তোমাদেরকে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি বলে দিচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সিলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও, তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সিলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই মেইল আইডিতে মেইল করে অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে, কেমন? আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সিলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটের কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও, তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সিলিং তোমরা পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংগুলোকে একটা সিনক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি ডিউরিং কাউন্সিলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে, কেমন? আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট অথবা ম্যানেজমেন্ট কোটার সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করিয়ে দেওয়ার। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া যায়, কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে এবং পেমেন্ট মেথডের উপরও সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া, কেমন? বাট এরকমটা কখনই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধরো ফিজ আছে 99 lakhs এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 lakhs বা 85 lakhs। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজের ফিস এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়
অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কী করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কী করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে। এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে, এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিংয়ের রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো, অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো। কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে তোমরা জয়েন করে নাও। নিলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফিরে যাক। ওকে, সো আই হোপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে প্রপারলি এটা ডিসকাস করতে পেরেছি যে যদি তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং অ্যাটেন্ড করতে চাও অথবা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং অ্যাটেন্ড করতে চাও তাহলে তোমাদের কী কী ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে এবং সেই ডকুমেন্টসগুলো তোমরা কীভাবে বানাবে সব কিছু। ওকে, তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?